নরম হাতে জাবেদা বেগম কোমর ডলতে নিয়ে বলে, কি দরকার এসবে একা করার? কই এত সব? সাবিহা চলে আসবে বাজার নিয়ে, আমি রান্নাঘরে যাই, তুই বরং জামা কাপড়গুলো বারান্দা শুকাতে দিয়া। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাপড় হাতে নিয়ে আবার তন্ময় রুমের দিকে পা বাড়ালো। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে, এখন তার হাতে বই, মনোযোগ দিয়ে পড়ছে। এভাবে হাতির মতো দাঁড়িয়ে থাকলে যাবে কিভাবে? ওরও ডাকবে ভাবছে, তখনই নাক পিটপিট করে উঠল। হাঁচির শব্দে তন্ময় চেপে দাঁড়ালো। ওরও ভিতরে ঢুকে আর চোখে তাকালো। তন্ময়ের নজর বইয়েতে। মহারাজার নজর না পেয়ে সে হালকা অনুভব করায় কাপড় শুকাতে দিতে ব্যস্ত হলো। শার্টটা অন্যমনস্কভাবে সামনে ঝেড়ে উঠল। মুহূর্তেই তন্ময়ের চোখ মুখ বই পানির ফোঁটায় ভিজে গেল। ওর বিষয়টি খেয়াল করেনি। শার্ট ছেড়ে সেটা মেলে দেয়, প্যান্ট হাতে নিল, সেটাও সামনে ঝেড়ে মেলে দিয়ে তন্ময়ের দিকে তাকালো। তন্ময়ের মুখমণ্ডল পানিতে ভেজা। এখন এই শুকনো চেহারা রাতারাতি কীভাবে ভিজে গেল বুঝতে সময় লাগলো না অরুর। তন্ময়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে অরু বুকের ভিতর কামড় দিয়ে ধরল। নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে গিয়ে দুপা পিছনে নিতেই পেছলো বেসামাল ভঙ্গিতে পড়ে যেতে নিচ্ছিল। পড়ে যাবার পূর্বেই তন্ময়ের সুঠান হাত অরুর কোমর আঁকড়ে ধরল। বই ধরা হাতটি অরুর মাথা চেপে রেখেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। পিছিল ফ্লোরে পা রেখে তন্ময় অরুকে নিয়ে শব্দ করে পড়ল, অরু মাথা বেঁচেছে কিন্তু শরীর নয়। মনে হলো সে চ্যাপ্টা হয়ে গিয়েছে, কোমর ভেঙে গুড়িয়ে তছনছ। তন্ময় ঠিক তার উপরে পড়েছে। সেভাবে থাকার অবস্থায় তন্ময় বলল, মুসিবত না এলে কাজ করতে পারিস না? তোর দ্বারা একটা কাজও হয় না কেন? ওরও চোখে কোণে পানি জমেছে। সে অস্পষ্ট স্বরে আর্তনাদ করছে। আর্তনাদগুলো এতটাই আবেদনময় শুনিয়েছে যে উপরে থাকা তন্ময় নিশ্চুপ হয়ে গেল। সম্পূর্ণ বিষয়টি ভিন্নভাবে দেখে সে লাফিয়ে উঠল। অরুকে সেখানে রেখে দ্রুত পায়ে চলে গেল। অরু তখনও ভাঙা কোমর নিয়ে পড়ে আছে। খুব বিচ্ছিরিভাবে ব্যথা পেয়েছে, সাথে মনে হচ্ছে তার শরীরে ওপর ম্যারাথন খেলা রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে। তন্ময় অফিস থেকে আর্জেন্ট কল এসেছে, তাই সে চলে গেছে মাত্রই। অয়নও পরপরই বেরিয়ে পড়েছে। অন্যের বাড়ি বেশিক্ষণ থাকাটা ভালো দেখায় না। ও বাড়ি থেকে আসা সবগুলো টিফিন বক্স ভর্তি খাবার দিয়েছে জবেদা বেগম, একটা বাটিও খালি রাখেনি। সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছে অরু। সাবিহা ও দীপ্ত বাড়িতে ঢুকতেই অরু দাঁড়িয়ে পড়ল। তার মামা মামি এসেছেন, সাথে সুমনা তো আছেই। হঠাৎ অরুকে দেখে তার মামি চিন্তিত সুরে বলল, এখন শরীর ভালো তো? জ্বর কমেছে? অরু মাথা তোলালো। সুমনা উঠে এসে তাদের হাতের টিফিন বক্সের নজর বুলিয়ে বলল, তন্ময় ভাইদের ফ্ল্যাট থেকে এসেছে বুঝি? সাবিয়া আপু, হ্যাঁ। ইস, দেরি করে ফেলেছি, আমি আরও আগে আসলে তোমাদের সাথে যেতে পারতাম। অরুর মামি ঠোঁটে মিষ্টি হাসি এঁকে বলেন, বলে রাখবি তো সাবিয়া আপুকে, এরপর যাওয়ার সময় নিশ্চয় নিয়ে যাবে। সাবিয়া ভদ্রতা বজায় রেখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সুমিতা বেগম ভাইয়া ভাবি আপ্যায়নে ব্যস্ত। আপাতত বাড়িতে মোস্তফা সাহেব বা আনোয়ার সাহেব কেউ নেই। অরুর হাতের টিফিন বক্সগুলো ডাইনিংয়ে রেখে ভাবলো উপরে চলে যাবে, কিন্তু যেতে পারলো না। তাকে ডেকে উঠল তার মামি, অরু সুমনাকে নিয়ে যা একটু সাথে, মেয়েটা আমার বোরিং ফিল করছে, আমরা একটু কথা বলি, ওর সাথে নিয়ে যা। অরু বিরক্ত হলো বটে, আজ কি নতুন এসেছে? প্রায় সময় তো আসে, এসে নিজেই ঘুরঘুর করে। মায়ের চোখ দেখে অরু মাথা দুলিয়ে উপরে উঠেছে। পিছন পিছনে সুমনা এসেছে। তন্ময়ের রুমের সামনে থেমে প্রশ্ন করল, তন্ময় ভাইয়া রুমের চাবি আছে? না। কার কাছে? বড় চাচুর কাছে। ইস, তাহলে রুম দেখতে পারতাম। অরু কিছু বলল না, নিজের মতো রুমে ব্যস্ত হয়ে গেল। তার কোমরখানা তখনও ব্যথা হয়ে আছে। এমন দানব শরীরের লোক তার উপর পড়েছে, এটা কম কিছু? ওরও ভেবেছিল সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। যেভাবে শরীর অবশ হয়ে গিয়েছিল, ভাবতেই গলাটা শুকিয়ে কাটকাট। কাপড় চোপড় পরিবর্তন করে টেবিলে বসল। মার্জিকে কল করে হোমওয়ার্কগুলো জেনে নিবে। এমন সময় সুমনা বলল, কাল যাবি আমাদের সাথে? কোথায়? ঘুরতে। তুই তো একটা হ্যাবলা, জীবন কত সুন্দর জানিস, আমরা কত এনজয় করি তোর ধারণা আছে? একদিন আমাদের সাথে বেরিয়ে দেখিস। ওটাকে লাইফ এনজয় বলে না, সুন্দর জীবনকে গলা টিপে হত্যা করা বলে। তুই ব্যাকডেটে থেকেই যাবি। সে যাই হোক, তন্ময় ভাইয়ের নাম্বারটা দে তো। নেই।
কি নেই? কেন নেই? রিয়াস্টার মেরেছিলাম, সব গায়েব। ও আচ্ছা, সাবিহা আপু থেকে নেই তাহলে? তন্ময় ভাইয়ের নাম্বার দিয়ে কি করবি? তুই না রিলেশনশিপে মবিন স্যারের সাথে? এসব ফালতু কথাবার্তা কোথা থেকে শুনিস? এই, তুই আবার এগুলো তন্ময় ভাইকে বলিস না তো? এগুলো বলে আমার উপর থেকে তার অ্যাটেনশন সরিয়ে ফেলছিস না তো? অরুণ চোখ মুখ ডলে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, বিছানায় চিটপটাং হয়ে শুয়ে পড়ল, কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিয়ে বলল, আমি ঘুমাবো। শাহজাহান বাড়ির ভেতরে পরিস্থিতি ঘুমট এবং গম্ভীর। মোস্তফা সাহেব সোফায় বসে, আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন। ওপর পাশে সোফায় ওহি সাহেব বসেছেন, মাথা নত করে দাঁড়িয়ে। সুমিতা বেগম, মুফিতি বেগম ট্রে করে চা এনেছেন। মোস্তফা সাহেবের হাতে চায়ের কাপ দিয়ে তারপর আনোয়ার সাহেবকে দিলেন। শেষ কাপ ওহি সাহেবের হাতে দিয়ে পাশে ট্রের হাতে দাঁড়িয়ে রইলেন। চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত সুরে মোস্তফা সাহেব বললেন, ওরও এখনও ছোট, মাত্র কলেজে উঠেছে। সাবিহা মাস্টার্স পড়ছে, এখন ওর বিয়ের কথা তুলছি না, সময় দিচ্ছি, দিব ভবিষ্যতে। এত তাড়াহুড়োর কী প্রয়োজন আছে সুমিতা? সুমিতা বেগম মাথা তুললেন না, নিচু স্বরে বলেন, ভাইয়া বলছি শুধু ওদের আগত করে রাখবে, ওরু পড়াশোনা করবে, সমস্যা নেই। আনোয়ার সাহেব রাগে থরথর করে কাঁপছেন, স্ত্রীকে কিছু বলবেন, সে সময় মোস্তফা সাহেব তাকে চোখ রাঙালেন, তারপর ঠোঁটে হাসি, স্মিত হাসি ঝুলিয়ে বলেন, ওরু আমারও মেয়ে। সাবিয়াকে যতটুকু ভালোবাসা দিয়ে বড় করেছি, সমান ভালোবাসা দিয়ে ওকেও করেছি। সাবিহার জন্য যতটা চিন্তা করি, ওকে নিয়েও ততটা করি। আনোয়ার সাহেবের কণ্ঠে অসহায়ত্ব। ভাইয়া আপনি আমাকে আমার কথা শেষ করতে দাও, নাকি আমার সিদ্ধান্ত প্রয়োজন নেই? আনোয়ার সাহেব মন খারাপ করে ভেজা বিড়ালের মতো দাঁড়িয়ে রইল, আর চোখে বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখলেন। আনোয়ার সাহেবকে খামোশ করে মোস্তফা সাহেব আবারও বলতে শুরু করলেন, ওরুর বয়স না হলে সাইডে রাখলাম আপাতত। তোমার ভাইয়ের ছেলের কথা বলি, তাদের বাড়ির ছেলে তো ভালো না, নেশাদ্রব্য পান করে, মেয়েদের তক্ত বিরক্ত করে, রাত বিরতে নাইট ক্লাবে জয়েন করে, প্রায়শ বাড়ি ফিরে না, ভালো ব্যবহার জানে না, তেমন শিক্ষিতও না। এমন একটা ছেলে আমার মেয়ে দুহাত ধরে থাকবার ও যোগ্যতা রাখে না। সুমিতা বেগম নিশ্চুপ, ও হিসাবের চা প্রায় শেষের পথে। তিনি কাপের লাশ চুমুক দিয়ে খালি কাপটি মুক্তি বেগমের হাতে দিলেন। মোস্তফা সাহেবের দিকে তাকিয়ে বলেন, ভাই, আমার মনে এইসব বিষয় নিয়ে কথাবার্তা না বলাই ভালো। আমি দুঃখিত, তবে এই বাড়ির কোনো কিছুই আমার পছন্দের না। তাদের ব্যবহার, চলাফেরা সব কিছু কেমন বিরক্তিকর দেখা আমার কাছে। ওটা ওরুর জন্য ভালো পরিবার নয়, একদম নয়। আমার সিদ্ধান্ত চাইলেন না বলবো। তিনি উঠে চলে যেতেই মুফতি বেগম তার পিছু ছুটলেন। মোস্তফা সাহেব ধীরে সুস্থে সুমিতা বেগমকে বলেন, তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, তোমার মেয়ে নাকি আমার ভাই এবং ভাইয়ের পরিবার? সুমিতা, তুমি তোমার ভাইদের আমার থেকে ভালো চেনো এবং জানো। তাও বলছি, তুমি বিশ্বাস করবে না কি জানি না, যদি তোমার আর আনোয়ারের মধ্যে কখনো ঝড়কা বিপদ হয় আর তুমি রাগ করে বাড়ি ছেড়ে তোমার ভাইয়ের বাসায় ওঠো, তারা তোমাকে একদিনও শান্তিতে থাকতে দিবে না, তোমাকে ফেরত পাঠানোর জন্য উতলা হয়ে যাবে, তোমার সাথে কেমন ব্যবহার করবে তা তুমি ভালো জানো। তাহলে তেমন একটা পরিবারে তোমার আদরের একমাত্র মেয়েকে কিভাবে দিতে রাজি হলে? সুমিতা বেগমের চোখে জল, গাল বেয়ে জল ফ্লোরে পড়ছে। তিনি মাথা উঁচু করে তাকানোর স্পর্ধা পাচ্ছে না। মোস্তফা সাহেব পুনরায় বললেন, আমি ওই বাড়িতে মেয়ে দিতে ইচ্ছুক নই সুমিতা। তোমার ভাইয়ের পরিবার আমার মেয়েকে ডিজার্ভ করে না। আমি এই বিষয়ে আর কিছুই শুনতে চাই না এবং আশা রাখবো এগুলো ওর কানে যেন না যায়। ওর পড়াশোনা ডিস্টার্ব হবে, সামনে এক্সাম আছে, ওকে কনসেন্ট্রেশন করতে দাও। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন, বড় বড় পায়ে ধাপে নিজের রুমের দিকে চলেন। সুমিতা বেগম নিশ্চুপ হয়ে কাঁদছে। আনোয়ার সাহেব কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন, মনে একরাশ রাগ ধামাচাপা দিয়ে তিনি মনকে শান্ত করলেন। সুমিতা বেগম হাত ধরে নিজেদের রুমের দিকে নিয়ে যাচ্ছেন। ভিতরে ঢুকে তিনি স্ত্রীকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, আমি কখনই তোমাকে অবিশ্বাস করিনি, সর্বদা তোমার ইচ্ছে, চাওয়া পাওয়া সম্মান করেছি এবং তা পূরণও করেছি। আমি জানি এটা তোমার ইচ্ছা বা চাওয়া নাই, কিছু একটা রয়েছে তোমার সাথে, বা হচ্ছে হয়তো
সেগুলো আমাকে না বললেও আমি কিভাবে বুঝবো, কিভাবে সাহায্য করব তোমায়? আমি চাই তুমি নিজের সাথে আমাকে সব কিছু সত্য বলবে। আমি সত্যটা তোমার মুখ থেকে শুনতে চাই সুমিতা। স্ত্রীকে একা রেখে আনোয়ার সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে রইলেন সুমিতা বেগম। অজরে কাঁদছেন তিনি। তার কান্না চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। ওহি সাহেব বিছানায় বসে শার্ট খুলছেন। শার্ট খুলে ছুঁড়ে মারলেন সোফায়। মুফিদা বেগম সেটা তুলে ভাঁজ করছেন। আর চোখে স্বামীর রাগি চেহারা দেখছেন। শার্টটা গুছিয়ে রেখে স্বামীর পাশে দাঁড়ালো। নরম কণ্ঠে শুধালে, তুমি রাখছো কেন? রাখবো না বলছো? ফাতরামি সব। কতটা নির্লজ্জ ওই পরিবার ভাবতে পারছো? এভাবে সুমিতার নাম করে কত ফায়দা নিচ্ছে আমাদের থেকে। সাহায্য নিতে নিতে ছোট ভাঙাচোরা বিজনেস উপরে উঠিয়েছে। এখন নিশ্চয় আমাদের বাড়ির মেয়ে নিতে চাচ্ছে আরও ফায়দা লুটতে। তাদের কথাবার্তার ধরন বোঝা গেল সুমনা মেয়েটাকে তন্ময়ের গলায় ঝুলাতে চায়। ওহি সাহেব রাগী সুরে হাসলেন। আমাদের পরিবারের খারাপ রূপ দেখিনি, তাই এমন চিন্তা ভাবনা করতে পারছে। সুমিতার মুখের দিক তাকে বারবার রেহাই দিচ্ছি। যেদিন সুমিতা এসে সব কিছু খুলে বলবে, সেদিন ওদের পুরো খানদান সাগরে চুবাবো। আচ্ছা তুমি শান্ত হও। তন্ময়ের সাথে কথা বলেছ? ওকে জানিয়েছ কোম্পানি সম্পর্কে অবস্থা ভালো না যে? ওই হিসাব চিন্তিত সুরে বলেন, না বলিনি, ভাই বলতে না করেছেন। তুমি বরং একবার তন্ময়ের সাথে কথা বলে দেখো। ও এসব শুনে বাড়িতে না আসলেও কোম্পানি দায়ভার নিবে। দেখি কি করা যায়। তুমি তো জানোই তন্ময়কে এসব বলে ভাই রেগে যাবেন। রাগ হলে রাখবেন, ছেলের সামনে আসলে রাগ হওয়া উড়ে যাবে দেখো। ও হিসাব হাসলেন, বালিশে মাথা গুঁজে দিলেন। মুফিদা বেগম কয়েক মাস আগে বিষয়টি তুললেন। রুবির জন্য যে প্রস্তাব এসেছিল সেটা নিয়ে কিছু ভাবলেন। শুনেছি ছেলে ভালো, পরিবারের অবস্থা ভালো, সব কিছুই। ও হিসাব স্ত্রীকে মাঝপথে থামিয়ে দিলেন। রুবি সাবিহার থেকে 2 বছরের ছোট। যেহেতু সাবিহার বিয়ে নিয়ে এখনও কথাবার্তা হচ্ছে না, তাই এখন রুবির বিয়ের বিষয় না তোলাই ভালো। মুফিদা বেগম হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সামনে ওরু ইন্টার ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম। নভেম্বরের 25 তারিখ থেকে শুরু। মাত্র 6 দিন বাকি। কলেজের বেতন, পরীক্ষার ফি এবং যাবতীয় লেনদেন পরিশোধ করতে এবার সাবিহা যাবে। প্রত্যেকবার মোস্তফা সাহেব নিজে আসেন। তার আবার প্রিন্সিপালের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু তিনি এবার ভীষণ ব্যস্ত, আসতে পারেনি। সাবিহার রিক্সা মাত্রই থেমেছে ভার্সিটি সদর দরজার সামনে। সবুজ শার্ট প্যান্ট পরে লাঠি হাতে দারোয়ান দাঁড়িয়ে আছে। রিক্সা ভাড়া দিয়ে সাবিয়া ভিতরে ঢুকলো। প্রথমে স্কুল, স্কুলের পাশে বড় গার্ডেন, তারপর আরেকটি বিশাল বড় দরজা, সেটা পেছনে কলেজ, সামনে ভার্সিটি। খোলামেলা জায়গা, অভাব নেই চারপাশে। ঘাসের ওপর শিক্ষার্থীরা বসে আলাপ আলোচনা ব্যস্ত। কাঁধ ব্যাগ নিয়ে এগিয়ে যা সাবিয়া পাঁচরা হুট করে থেমে গেল। সামনে অয়ন দাঁড়িয়ে, তার বন্ধুবান্ধবদের নিয়ে। বাইকের সাথে ঠেলে দাঁড়িয়ে আছে ছেলেটা, হাতে কলম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে। সাবিয়া ভীষণ নার্ভাস লাগছে। এই নার্ভাসনেস একদম পার্সোনাল। চোখ মুখ শক্ত করে সে আবার হাঁটতে শুরু করেছে। আশেপাশে কোথাও তাকাচ্ছে না। অয়নের সামনে দিয়ে যেতে নিতেই তার বুক ধুকপুক করতে শুরু করছে। হুট করে শুনতে পেল অয়নের গলা। চুমকি চলেছে একা পথে। লজ্জায় সাবিয়ার কান গরম হয়ে উঠেছে। মনে মনে বকল অয়নকে, ফাজিল ছেলে, বড়দের সম্মান করতে জানে না। এদিকে অয়নের বন্ধুবান্ধব সিটি বাজিয়ে হাসছে। তবে অয়ন হাসছে না, কিন্তু তার ঠোঁট জুড়ে দুষ্টু হাসি। বন্ধুবান্ধব ফেলে দৌড়ে সাবিয়ার সামনে এসে দাঁড়ালো। সাবিয়া তাকে ডেঙিয়ে যেতে চাচ্ছে, আর অয়ন ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াচ্ছে। সাবিয়া রেগে তাকালো। সমস্যা কি তোমার? সুন্দর লাগছে আপনাকে, চুলের ঘ্রাণটা মারাত্মক সুন্দর। কি শ্যাম্পু দিয়েছেন? অয়ন, রাস্তা ছেড়ে দাঁড়াও। আপনার আগে চেহারা আরও আকর্ষণীয় দেখতে। সাবিয়া রেগে মেগে অন্যদিকে হাঁটা ধরল। এবার আর রাস্তা আটকে দাঁড়ায়নি অয়ন, বরং পিছু পিছু হাঁটছে। সাবিয়াকে প্রিন্সিপালের রুমে যেতে দেখে দাঁড়িয়ে পড়ল। ঘুরে ফিরে চলে এলো বন্ধুদের কাছে।
বন্ধু সবিক বলল, সাবিয়া আপুকে দেখা মনে হয় না সে মাস্টার্স পড়েছে। অয়ন হেসে যাচ্ছে, শালা মাইয়া পাস না খুঁজা। অয়ন ভাই জানলে তোর হাত পা কাইটা ফেলব। বোনের জামাইয়ের হাত পা কাইটা ফেলবে, তার বোন কান্না করবে তো। জামাই জায়গা জায়গায় স্বপ্ন কম দেখ। আমি ভাবতেছি সাবিয়া আপু তোরে এখনো জুতাপেটা করে নাই কেন? দুষ্ট সবই কিছুই বোঝে না। তোর সাবিয়া আপু ভালোবাসা, আমি ভালোবাসার মানুষকে কি কেউ জুতাপেটা করে নাকি? চুমু খায়, আদর করে। সৌভিক হাসছে। অয়ন তখন ভার্সিটি কাউন্টারের দিকে তাকিয়ে সৌভিক এবার সিরিয়াসভাবে বলল, দোস্ত তুই ফাইসা যাইতেছিস। আমার মনে হয় না সাবিয়া আপু পড়বে কখনো। সব দিক দিয়া পারফেক্ট তিনি। দেখতে সুন্দর, উচ্চবিত্ত পরিবার থাইকা পড়াশোনা ফার্স্ট ক্লাস, ক্যারিয়ারও গড়ে নিয়েছে। বাবার থেকে শুনেছি ভালো ভালো পরিবার থাইকা তার জন্য বিয়ের সম্বন্ধ আসতেছে। বিয়ে হয়ে যেতে পারে তুই পরে, কিন্তু কথার মাঝপথে থামিয়ে দিল অয়ন। চোখ মুখে গম্ভীর ভাব। সৌভিকের চোখে চোখ রেখে বলল, ওর বিয়ে হইব, আর সেটা আমার সাথে। ওর পরিবার উচ্চবিত্ত আর আমার পরিবারও। ও পড়াশোনায় ফার্স্ট ক্লাস আর আমিও। ও ক্যারিয়ার গড়ছে, আমিও গর্ব লাগলে। শুধু বয়সের গ্যাপ তো। আমি পুলিশ স্টেশন, কোর্ট, আদালত ঘুরে 4 বছর বয়স বাড়িয়ে নিব। ঠিক আছে না? সবিক হেসে মাথা নাড়ালো। মাম্মা তুই গ্যাসোস, একদম গ্যাসোস। প্রেমে পাগল হয়ে কবে যেন রাস্তায় ঘুরোস। আমি মন প্রাণ দিয়া দোয়া করি এই মাইয়া তোর কপালে পড়ুক। আমি আমার বন্ধুরে পাগল হইতে দেখতে পারুম না। অয়ন সবিকের কাঁধে হাত রেখে বলল, হইব কি, সাবিয়া তো আমার, শুধুমাত্র অয়নের। অয়নের ঠোঁটে দুষ্ট হাসি ফিরে এসেছে। সামনে সাবিহা এদিকটায় আসছে। অয়ন ঠোঁট কামড়ে সাবিহার দিকে তাকিয়ে রইল। সাবিয়ার নেওয়া এক একটা পায়ের ধাপ গুনছে যেমন। সাবিয়া ভার্সিটি থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রিক্সা ডাকবে তখন তার সামনে বাইক নিয়ে অয়ন এসেছে। সাবিয়া দেখেও না দেখার ভান করে রিক্সাকে ডেকে উঠে বসল। অয়ন রিক্সার সাথে যাওয়া যথাসম্ভব চেষ্টা করছে, তবে হচ্ছে না। রিক্সা যে ধীর গতি অবলম্বন করে, এই গতিতে বাইক চালিয়ে মজা আছে নাকি? কিছুদিন ধরে পড়াশোনায় বিভোর অরু। গতকাল হায়ার ম্যাথমেটিক্সে এক্সাম দিয়েছে। তন্ময় যেহেতু তাকে শুধু ম্যাথমেটিক্স করাতো, আর এখন ম্যাথমেটিক্সের পরীক্ষা শেষ, তাই আর পড়াশোনার ছুতো নিয়ে যেতে পারছে না তন্ময়দের বাসায়। আজ বন্ধ, কাল আবার এক্সাম। কালকের এক্সামের যেন শক্তপোক্ত প্রিপারেশন যে নেবে তাও পারছে না। তন্ময়ের ভূত চেপেছে মাথায়। শুধু তন্ময়ের মুখমণ্ডল ভেসে উঠছে চোখের পাতায়। বই বন্ধ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানায় রাখা ফোন হাতে নিল। দরকার ছাড়া কখনো তন্ময়কে কল করেনি, তন্ময়ও করেনি। মেসেজও কখনো আদান প্রদান হয় না প্রয়োজন ছাড়া। কিন্তু ইদানিং ওরু চায় তন্ময় তাকে মেসেজ করুক, কল করুক, কিন্তু লোকটা করে না। ওরু তন্ময়কে মেসেজ গিফট পাঠালো মেসেঞ্জারে। গিফটটি হলো একটা মেয়ে হাঁচি দিয়ে সর্দি দিয়ে চোখ মুখ ভরিয়ে ফেলেছে। গিফট দিয়ে বিছানায় ফোন হাতে বসে রইল। রাত 12টা। এখন তন্ময়ের বাসা থাকার কথা। রিপ্লে কেন দিচ্ছে? তন্ময়ের রিপ্লে এলো না। এসেছে কল। অরু চমকে তাকিয়ে ভয়ে ভয়ে কল রিসিভ করলো। মনকে প্রস্তুত করেছে বকা খাওয়ার জন্য, কিন্তু তন্ময় বকল না। গম্ভীর স্বরে বলল, কাল এক্সাম আছে না? আছে তো। তাহলে তুই এখনও জেগে কেন? পড়ছিলাম। সারা বছর কি করেছিস? পড়েছি। তাহলে আর পড়তে হবে না, ঘুমাতে যা। ঘুম আসছে না? জোরপূর্বক ঘুমাবি। জোরপূর্বক ঘুমানো যায়? যায়। যা, চেষ্টা কর গিয়ে। অরু জবাব এবার নিশ্চুপ রইল কিছুক্ষণ। বুকে হাত চেপে রাখল। বুকের ভিতরটা খুব জ্বালাতন করছে, শান্তি দিচ্ছে না একদম। হৃদয়টা কি লাফিয়ে বেরিয়ে আসবে নাকি? অরু ধীর গলায় বলল, ঘুম আসছে না, কথা বলবেন আমার সাথে একটু? তোর সাথে কথা? ঠিক আছে, বলবো। বড় হয়ে নে আগে, তারপর। আমি তো বড়, আমার অনেক বন্ধুদের বিয়ে শাদী হয়ে গেছে।
অনেকে তো বাচ্চা হয়ে গেছে। এখন কি তুই বিয়ে করে ওদের মতো বাচ্চা নিতে চাস? না, ছি ছি। তাহলে রাখ ফোন। যেদিন বিয়ে শাদি করে বাচ্চা নিতে পারবি সেদিন কথা বলবি। কল কেটে গেল। অরু বোকার মতো ফোনের দিকে তাকিয়ে। কথাটা আগামাথা বুঝলো না অরু। কিছুক্ষণ ভাবলো, তাও বুঝতে পারছে না। অবশেষে আবারও মেসেজ করলো তন্ময়কে। বুঝিনি, কথাটা আরেকবার বলবেন প্লিজ। তন্ময় জবাব এলো সময় নিয়ে। আমার মার খাস না কত মাস হচ্ছে যেন। অরু একটা মন খারাপের একটা গিফট পাঠিয়ে অনলাইন থেকে চলে এলো। তন্ময় ঠিক কী বলছিল সেটাই ভুলে গিয়েছে এখন। কী যেন বলছিল লোকটা। ভাবতে ভাবতে টেবিলে গুছিয়ে লাইট অফ করলো। বালিশের মাথা দিতে তার আবারও তন্ময়কে মনে পড়তে লাগলো। হুট করে চোখের পাতা ভেসে উঠল সেই দিনের অপ্রস্তুত দৃশ্যটি ভাবতে ওর সর্বাঙ্গে কেঁপে উঠল। শক্ত করে চোখ জোড়া বন্ধ করলো। মনে মনে নিজেকে নিজেই বকাঝকা করছে।